নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্যান্ডি সাসপেন্স বাংলা। আমি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে নিত্য নতুন গ্রাম বাংলার হাড়হিম করা ভূতের গল্পে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করি। প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহতেও আপনারা শুনবেন একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না। আমি সন্দীপ সরকার। চলুন আজকে শুরু করা যাক তারানাথ তান্ত্রিক লিখিত রাম রাম চৌধুরীর মৃতদেহ। তারানাথ বলে উঠলেন, রাম রাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ, সেবারে বৃষ্টি হয়েছে খুব। মাঠ ঘাটে জল থই থই করছে, পথ পিছল। সারাদিন জল হয়ে সবে একটু খেন্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে ছমছমে বিদ্যুৎ ছিড়িকের বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মতো বল যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালাও, হে সব জল তো এবার এলো বলে। যতীন ঘোষাল বললে, কি হবে, তাড়াতাড়ি পা চালানোর উপায় নেই কোনো। আলোর উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূরে গিয়ে মাইল খানিক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউরিল ডালের মতো হরহরে হয়ে আছে। তাতে কাঁধের উপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়, রাম রাম চৌধুরীর বিশাল পুরুষ ছিলেন। যদি পা হরকায় এবং স্বর্গগত রাম রাম চৌধুরী আমাদের কারোর উপরে পড়েন, তাহলে তাকে এ যাত্রায় চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমার দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বাঁয়ে কাঁধ দিয়েছে রাম রাম চৌধুরীর 2 ছেলে, ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনের বয়স হয়েছে 50-এর উপরে। কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গায়ে ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধন উপার্জনের ব্যাপারে রাম রামের কোনো নীতি বলাই ছিল না। সুদের ব্যবস্থাও প্রচুর টাকা করেছিল। রাম রাম মারা গেলেও তার খাতিয়াদের নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছিলেন। পিতৃ ব্যবসার সমান তেজে বজায় থাকবে। রাম রাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য। সপ্তাহে 2 দিন পাঁঠার মুড়ো খান। 1.5 সের দুধ জুলি দিয়ে অর্ধেক করে সকালের জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংচা। আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনের একটা কোষা তোলেননি তিনি। এই রকম আম ভক্ত মানুষ
মানুষ রাম রাম চৌধুরী 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালা দিয়ে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা ঘনরামের স্ত্রী পাশে বসে মাখা নেড়ে নেড়ে খাওয়াচ্ছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেলে দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজ বিলাসী দম্ভোজাবী লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কলসি, সর্ষে বেগুন পোস্ত বড়া এই সব করেছেন। রান্না খারাপ হলে সারাদিন এর জেদ চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন, রান্না ভালো হয়নি বাবা? উত্তর না দিয়ে রাম গেলাসের জল দিয়ে পাতের উপর হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনা ঘনা কষ্ট করে আমাকে ঘরে আসতে বলো। এই সব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলতে বসেছিল। রাম বৈঠকখানায় বসে সামনের মকদ্দমার সখীদের তালিম দিচ্ছিল। বাপের তলব আদালতের সময়ের ভয়ানক। 2 ছেলে দমর মকর হয়ে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন রাম। 2 ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বলল, কি হয়েছে বাবা? এখানে এসে বস 2 জন। কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? জিজ্ঞেস করলেন বড় ছেলে ঘনরাম। একটু চুপ করে থেকে রাম বললেন, আমার যেখানে যা আছে তোরা বুঝে নে, আমার আর বেশি সময় বাকি নেই। আবার অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে কি বাবা, শরীর কি অসুস্থ মনে হচ্ছে? বলো তো কালীগতি কবিরাজকে একটা খবর দিই। থাম, ওসব কবিরাজ টবিরাজ ডাকার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। তাতে কি রান্না পুড়ে গিয়েছিল হয়তো? না, সেরকম কিছু ব্যাপার নয়। এ ঘোরতর এক অদ্ভুত কাণ্ড। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রাম নামের মৃত্যুকে কেউই খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কৃতিত্ব হতে পারছেন না। পৌরষ বয়সে বাপের অধীনে থাকা বড় কষ্টের। পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ অবসময়ে নানা উদ্ভট ফরমাস খাটার থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছেন। রাত গেলে তখন কেয়াদার শেষ হয়ে যায়। ঘরে ঘুমিয়ে পড়েছে। রাম ইলিশ হাতে এসে বলল, কি বলছেন বাবা? এই দেখো, কানাই জেলে কত বড় মাছ দিয়ে গিয়েছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে। যাও, উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পর থাক। একেবারে তাজা পাটনার বালিশ চাল সেই 2 বার করে নাও। খুব
কাদের এখন ডেকে কাজ নেই, রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে। এখন সময় যার উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। দুই বউ গায়ে হাতে দিয়ে বসে মাছটার পেটে আঙুলে চাপ দিয়ে পরীক্ষা করছেন। দুই বউ আশায় আশায় তাকাচ্ছে শ্বশুরের দিকে। রাম রাম মাথা নেড়ে বললেন, উফ, আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টে হুকুম হুকুম হলো রান্না শুরু করবার। কাজেই ঠিক সময়ে গেছেন রাম রাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করতো না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলেই ভালো হতো। কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকাল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরোনোর উদ্যোগ করি। আবার ঝুপঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতি তো ভালো না চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গায়ে তো পৌঁছাই। কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো চাউনি টাউনি কিছুই নেই, জল এলে মাথা বাঁচাবো যাবে তো। যতীন ঘোষাল বলে উঠলেন, আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা হয় বৃষ্টিতে নাই বা ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে, বিপদ হলো। কৃষ্ণরাম বললেন, একটু পা চালিয়ে এগিয়ে যান। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল 1.5 গিয়েই তবে। সেখানে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শিয়াল ডাকছে। মেঘ থমথমে আছে, সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধ হয় 15-20 যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে, আর নিচে মৃতদেহ নামানো হলো। ওই সব দেশে দাহ করা কাঠ খুঁজে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4জন মাথায় করে কাঠের বোঝা বয়ে এনেছিল। আর এই ছেলেরা আর বসে চটপট একটা কাজ সাজিয়ে ফেল। ভালোই কাজটা হয়ে পারছি। দেখছো আকাশের অবস্থা। নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরুষ অভেশ ভট্টাচার্য গুনগুন করে গীতার 3য় অধ্যায় পাঠ শুনছে, আর হুপোর সুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না। এক চিতা সাজিয়ে
চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে না যেতে পারে। আমার তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা। কে কে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম আর স্বাভাবিক বর্ষতি ভারী গলায় হেঁকে বললেন, কি হয়েছে হরেন? হঠাৎ চিৎকার করলে যে? কয়েকটা লণ্ঠন মাত্র সবল, বিরাট প্রান্তরের অন্ধকার ততে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে দেখলাম হরেনের ফ্যাকাশে মুখ পাশের ঝোপের ঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পংশু মুখে হরেন বলল, এই ঝোপের মধ্যে কে দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওদিকে পালিয়ে গেল। শুনেই আমার গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লম্বা লাঠি হাতে ঝোপটার উপরে বেশ কয়েকবার ঘা দিল। একটা ব্যাঙও বেরুলো না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী হলে ক্ষত না হলেও নিতাই ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জলের জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরা বাবু পথঘুটে, অসময় তোমাদের শুয়ে চলবে না। বন্ধুকে এক কলা ফেলে যাবার কি দরকার ছিল? এই গেলাম মাত্র ভীষণ ভট্টাচার্যর গীতা পাঠ থামেনি। শান্ত হয়ে বসে একইভাবে শন করে পড়ে চলেছেন। নয়াতে নয়াতে কাদামচি না নয়াতে অলাম্বি। ঘনরাম এবং কৃষ্ণরামের পিতা যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধার দেন। ছেলেদের সনজের থাকলে সেটা মাপ করে হয়ে যেতে পারে, এই আশায় ক্রমাগত বলে চলেছেন। সেই থেকে বৃষ্টি আটকে আছে। হবে না কেন? কতব্বর একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল। অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নল খাকড়ার বনে একটা শিয়াল ডেকে উঠল। চলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের বুকুর বুকুর ইয়ক শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম হয়ে গেল। একটা দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ হেঁটে এলো। সেই হাসির মধ্যে স্বাভাবিকভাবে মানসী উল্লাস নেই, যেন কোনো যুদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখীটির সন্ধান পেয়ে আর চেপে রাখতে পারল না। নির্জন শ্মশানে শ্রাবণ রাত্রির একাগ্রমে এই পার্থিব হাসি যেন আরো প্রতাজিত করে তুলল।
ভয়ে সবার মুখ পংশু হয়ে গিয়েছে। কারো কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কঠোর হাট ফাট ফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধির লোক। সবার আগে ফিরে যেতে তিনি বললেন, এগিয়ে দেখো না, কি ব্যাপার? ভয় কি? আমি যাচ্ছি, লণ্ঠন নাও। ঈশ্বর বাগাচি লজ্জা পেয়ে বলল, না, ভয়ের কিছু নেই বাবু। তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন নাকি? লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি চোখগুলো লাঠি দিয়ে ছড়িয়ে দেখা শুরু করতে দলের বিরোধী একটা ছেলে চিঁচিয়ে বলে উঠল, এ কি? কে তুমি? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জলকাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে একদৃষ্ট জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে, আর চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ার, গায়ে অনেক দিনের না কামড়ানো উঁচ দাড়ি, ছিটানো দেহ, খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দেহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই তুমি এখানে কি করছো? কি করছো কি এখানে? লোকটা কোনো জবাব দিল না। অধার থেকে কৃষ্ণরাম বললেন, আহ, এ জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা? কে ওটা? টেনে এদিকে পার করে আনো। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গা দিয়ে আসা হলো। লোকটার মুখে ছিল অদ্ভুত হাসি। হঠাৎ ঘনরাম বললেন, আরে, তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও বুক কাঁচিয়ে গেল। সম্ভবত তিনি চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তীর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব নন। তিনি বললেন, যা ভাগ্য, পাগল কোথাকার, যা ভাগ। যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না কেন? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রুগা শ্রীপদ চোখ চকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা দেহধারী পেটের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া চড়ানো, আর গায়ে আগুনের অভা চমকে চমকে উঠছে। নিতান্ত অকুঞ্চিত একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষালের বোধ হয় ভাবছিল যে গত বছর এই মানুষটা গ্রামের সম্পূর্ণ চাষি গৃহস্থ ছিল। রাম চৌধুরীর সঙ্গে দেওয়ান মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সরপন্ত হবারও শ্রীপদ তেজ কমল না।
কিন্তু ভেটুকি আর বিঘে 2 খস জমি সম্বল করে লোকটা সমান দন্তে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রাম চৌধুরী একটা একেবারে ভালো লাগলো না। যার পিছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কি? সে সব বিষয়ে হেরে গিয়েছে। সে পায়ে ধরে না কাঁদলে আর জিতাবার ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরো 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্রিত নিলে হাতে মরব না। আপনার যা করবার করে নিন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমরা নিজের বাড়ি, আমরাই কর্তা। রাস্তার দিকে নিজের চেয়ে পায়ের খাড়োর সঙ্গে তাড়াহুড়ো করে ঘনবসত স্বাভাবিকভাবে সেদিকের মতো ঘটনা ওইখানে মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদ বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সেই সময় হাটে গিয়েছিল। সে ফেরবার 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠানের জামরুল গাছটা নাকি চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল হাত পোড়া খুঁটি নাড়িয়ে তখনও ধোঁয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না, খাটের তলায় টিনের তরঙ্গের যা দেখেছিলাম, জানি না, বোধ হয় না। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ভিড়ে আবার মতো করে চারিদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী সামনে এসে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বহল্য গলায় বলল, আগুন! উফ, কি জ্বলন্ত আগুন একেবারে! সে আগুনের সামনে আমাদের টেকা বড় দায়। সে আগুনের সামনে আমাদের টেকা বড়ই দায় হয়ে উঠেছিল। নমস্কার, আমি সন্দীপ সরকার। আজকের এই গল্পের পর্ব এই পর্যন্ত। এই গল্পের দ্বিতীয় পর্ব আগামীকাল, মানে পরবর্তী সপ্তাহে আবার নিয়ে আসবো স্যান্ডি সাসপেন্সের পর্দায়। এর পুরো রহস্য জানার জন্য আপনাদেরকে আবারও ফিরে আসতে হবে এই স্যান্ডি সাসপেন্স বাংলায়।